বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। গত 2-3 মাস আগেও কিন্তু আজকের এই সিচুয়েশনের কথা কেউ কল্পনায়ও ভাবতে পারে। হ্যাঁ, শেখ হাসিনার পদত্যাগ আর ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন, এই সবকিছু নিয়েই একটা গুমগুমে পরিস্থিতি কিন্তু বাংলাদেশে চলতেছে। হ্যাঁ, নতুন আশা জাগতেছে, অনেকের মধ্যে শঙ্কা আছে, অনেকে কনফিউজ। আর এই পরিবর্তন কি আমাদের নতুন কোনো দিগন্ত দেখাবে, নাকি আমরা আরো অস্থিরতার দিকে এগিয়ে যাচ্ছি? এই সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা। তো চলেন ভিডিও শুরু করেন। বেসিক্যালি আমি রাজনৈতিক আলোচনা অতটা করি না, রাজনৈতিক ব্যাপারগুলো পছন্দও করি না, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এখন কিন্তু সময় চলে এসেছে দেখেন আপনার বাক স্বাধীনভাবে আপনি বাঁচতে পারবেন। আপনি আপনার মনের কথা, আপনার থট ওপেনলি জানাতে পারবেন। তো এই যে জিনিসটা লম্বা সময় ধরে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে অনেকেই পারে নাই। হ্যাঁ, অনেকে সাহস দেখা করছে, তাদের অনেক প্রবলেম হয়েছে, আয়নাঘর থেকে শুরু করে অনেক ধরনের প্রবলেম তাদের ফেস করতে হয়েছে। কিন্তু ওই বাক স্বাধীনতাটা যে এই গত লম্বা সময় ধরে এতগুলো বছর ধরে চাপা ছিল, এই জায়গা থেকে মানুষ এখন বের হয়ে আসছে। এখন তারা প্রত্যেকের জায়গা থেকে তাদের দাবিগুলো তুলে ধরতেছে, তারা ওপেনলি কথা বলতেছে, যেই জিনিসটা আসলে খারাপ লাগবে সেই জিনিসটা বলবে, তার মতবাদ প্রকাশ করবে। এই যে ওপেনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এখন চলে এসেছে। আমার মনে হয় শেখ হাসিনার পতনের চাইতেও অনেক বড় বিজয় এই জিনিসটার। আমি জানি না কেউ ফিল করতেছেন কিনা, বাট আমার আসলে অনেক সময় অনেক কথা বলতে ইচ্ছা করতো, বলতে মন চাইতো, দেখা যেত ওপেনলি সব জায়গায় বলতে পারতাম না, কারণ আসলে কেউ বুঝবে না, সবাই একটা প্রভাব বিস্তার করবে, এরকম একটা সিচুয়েশন। তো এই যে বাক স্বাধীনতা পাওয়ার ব্যাপারটা, এই জিনিসটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া মনে হয়। শেখ হাসিনার অধীনে থাকা আওয়ামী লীগ সরকার লম্বা সময় ধরে বাংলাদেশে গভর্নমেন্টে ছিল, আর এই সময়ে অনেক বড় বড় প্রজেক্টও তারা হাত দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে এই বড় বড় প্রজেক্টগুলা তারা শুরু করছে বড় বড় অ্যামাউন্টের টাকা খাওয়ার জন্য। অনেক জায়গায় প্রমাণও মিলতেছে। এক নম্বর রিজন হইতেছে ভোটাধিকার ছিল না, ভোট দিতে পারতো না। আমি লাস্ট কোন নির্বাচনে ভোট দিছি আমার মনে নাই। আসলে ভোট দেওয়ার ওয়ে ছিল না, বা দিলে কাজে লাগতো না, এমন একটা ব্যাপার স্ট্যাবলিশ ছিল, সবাই জানতো। দ্রব্যমূল্য প্রচণ্ড আকারে বেড়ে গেছিল, দেশের ডলার ছিল না, এরকম অনেকগুলো সিচুয়েশন আছে। একচেটিয়া কিছু ক্ষমতাধর মানুষজন ব্যবসা বাণিজ্য টাকা লুটপাট করছে, যার কারণে কিন্তু সবার মধ্যে একটা বিরক্ততা ছিল। আর এই কোটা আন্দোলনকে ঘিরে স্টুডেন্টদের উপরে, সাধারণ মানুষজনের উপরে যে প্রভাবটা এই গভর্নমেন্ট এবং প্রশাসন দিল, আর তারপরে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিয়েছে সব গুছাইতে পারবে, কারণ এখানে অনেকগুলা চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডে উনি মাইক্রো ক্রেডিট আইডিয়া দিয়া কিন্তু অনেক সোশ্যাল বিজনেস দাঁড় করাইছে। অনেক কান্ট্রি তার এই আইডিয়াকে পুঁজি করে বা এই আইডিয়ার উপরে বেস করে তাদের অর্থনীতি ঠিক করতেছে, বা ছোট ছোট ব্যবসাগুলা বা দারিদ্র্য মোচন করতেছে। ওই জায়গা থেকে যেই মানুষটা ওয়ার্ল্ডের অনেক বড় বড় কান্ট্রিতে অনেক ভালো কাজ করতেছে, সে যদি বাংলাদেশের অর্থনীতিতে আইডিয়া প্রদান করে, বাংলাদেশের পুরা গভর্নমেন্টের সেট আপ যেটা আছে, এই অস্থিরতার যেই ব্যাপারটা আছে, অর্থনৈতিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, এই জায়গায় যদি সে তার আইডিয়াগুলো ইনপুট করে, এই জায়গা থেকে একটা বেটার হোপ সবাই কিন্তু দেখতেছে, তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট আসবে। এই হোপটা কিন্তু আমরা সবাই দেখতেছি। কিন্তু এর মধ্যেও তার অনেকগুলা চ্যালেঞ্জ আছে। এর মধ্যে অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে এই অর্থনৈতিক অস্থিরতাটাকে ঠিক করা। ডলারের প্রচুর প্রাইস হাই হয়ে আছে, ডলার সংকট আছে, সব কিছু নিয়ে বাংলাদেশের অর্থনীতি সহ প্রত্যেকটা স্ট্রাকচার এখন কিন্তু ভেঙে আছে। প্রত্যেকটা সচিবালয় কিন্তু এখন ভেতরে একদম ভাঙাচুরা অবস্থায় আছে। তার ভিতরে প্রশাসন খুবই লাইট ওয়ার্ক করতেছে, যদিও তারা অ্যাক্টিভলি অন হয়ে গেছে, তারা থানায় যা অ্যাটেন্ড করতেছে, রাস্তায় ডিউটি দিচ্ছে, কিন্তু তাদের অ্যাক্টিভিটিস খুবই লাইট। তো এই প্রত্যেকটা জায়গা কাজ করা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এত অল্প সময়ে এই সব কিছু ঠিক করাও কিন্তু এত সহজ না। এর মধ্যে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের যারা স্বৈরাচারী ছিল, পুরো সেট আপটাই যে শুধুমাত্র বাংলাদেশে একমাত্র দুর্নীতিবাজ, কি ব্যাপারটা কিন্তু এরকম না। অন্যান্য দলের অন্যান্যরা যারা আছে তারাও কিন্তু কম না। বিএনপির আমলে বিএনপিও কিন্তু কম করেনি, কিন্তু ওদেরকে ব্যান করা বা ওদেরকে দূরে রাখা নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না। অলরেডি কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিএনপির প্রভাবশালী গুন্ডারা দেখা গেছে চাঁদাবাজি শুরু করে দিছে, প্রভাব খাটানো শুরু করে দিছে। ব্যাপারগুলা মাথায় রেখে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করা, যে আসলেই আমাদের পরবর্তী প্রজন্ম এমন একটা গভর্নমেন্টের আওতায় আসবে যা আসলেই ডেভেলপ করবে। আজকে দেখেন এরকম বন্যার সিচুয়েশনে পুরো দেশ একসাথে ঝাঁপায় পড়ছে,
কোটি কোটি টাকা অনুদান দিচ্ছে। আমার মনে পড়ে না যে এর আগে কোনো বন্যায় আমরা এরকম দেখছি যে পুরো দেশের সকল মানুষজন একসাথে ঝাঁপায় পড়ছে। তো এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি জোশ। আমাদের যে ঐক্য, এই ঐক্যটা মেনটেন হবে, ঐক্যটা ধরে থাকবে পরবর্তীতে কোনো স্বৈরাচারী সরকার যদি না আসে তাহলে। তো এই জিনিসটাও খেয়াল রাখার গুরু দায়িত্ব কিন্তু ডক্টর ইউনূসেরই হাতে। আর আরেকটি চ্যালেঞ্জ হইতেছে আন্তর্জাতিক সম্পর্ক। হ্যাঁ, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি অনেক বেশি। ওই জায়গা থেকে আমার মনে হয় যে আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশের আরও পজিটিভ হবে ইন্টারন্যাশনাল মার্কেটে। কিন্তু তারপরও একটা চ্যালেঞ্জ আছে, কারণ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বা আমাদের অন্যান্য যেই দলগুলো আছে যেমন বিএনপি, এদেরও কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক অনেক ভালো রয়েছে। ওই জায়গা থেকে তাদের প্রভাব পড়ার পরে ডক্টর ইউনূসের সাথে বা বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্কগুলো আমাদের আগের মতো ভালো থাকবে কিনা বা আরও আপডেট হবে কিনা, এই জিনিসটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। বিরোধিতা, অর্থনৈতিক অস্থিরতা, তারপরে আপনার বাংলাদেশের যে ডিপার্টমেন্টগুলো ভেঙে আছে এগুলো নতুন করে স্ট্রাকচার করা, আন্তর্জাতিক সম্পর্ক আবারও নতুনভাবে স্ট্যাবলিশ করা এবং আরও বেশি ডেভেলপ করা, পাশাপাশি এই টোটাল সিচুয়েশনটারে বেস করে অনেকেই থার্ড পার্টিকেও সুবিধা নিতে যাচ্ছে, তাদেরকে দমন করা অথবা নতুন কোনো স্বৈরাচারী সরকার তৈরি হবে এমন সুযোগ কাউকে না দেওয়া। তো এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করে ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা, নতুন কোনো দিগন্ত দেখাতে পারবে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, অনেক বড় পাওয়া। তবে হ্যাঁ, এর মধ্যে আমাদেরও কিন্তু কিছু করণীয় আছে। ডক্টর ইউনূস আসছে, উনি তো আলাদিনের চেরাগে জিনি না, হ্যাঁ, যে উনি বলবে তুলি দিবে সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার একটা দায়িত্বে আছে, তেমনি আপনার আমাদের প্রত্যেকেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। দায়িত্বগুলো নিয়ে কথা বলি। এর মধ্যে প্রথম যেই পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে সচেতন থাকতে হবে এবং সঠিক তথ্য প্রকাশ করতে হবে। আমরা ফেসবুক, ইউটিউবে অনেক ধরনের গুজব থেকে শুরু করে, হ্যাঁ সঠিক তথ্যও যাচ্ছে, বাট গুজবও কিন্তু রটতেছে, এটা আপনার স্বীকার করতে হবে। তো এই জায়গা থেকে আপনাদের খেয়াল রাখতে হবে যে তথ্যটা আপনি শেয়ার করতেছেন, সেটা হোক আপনি নিজে হোক অন্য কারো, সেটা অবশ্যই সঠিক কিনা, অথেন্টিক কিনা। কারণ ভুল কোনো প্রোপাগান্ডা কিন্তু আমাদেরকে ভুল কোনো দিকে ধাবিত করতে পারে, যার কারণে আমাদের প্রচুর পরিমাণে সচেতন থাকতে হবে তথ্য প্রকাশের ক্ষেত্রে। স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার থাকতে হবে এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার থাকতে হবে। কয়েকদিন আগে খালিদ ফারহানের একটা ভিডিওতে দেখলাম আমেরিকায় নাকি একটা ল আছে যেটার দ্বারা যে কোনো মানুষ যে কোনো রিজনে বিক্ষোভ করতে পারে, ঠিক আছে, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে। আবার ওইখানে এটাও ঠিক আছে যে ওই বিক্ষোভটা হলে তাদের উপর গুলি চালানো হয় না, এটাও ট্রু, যেটা বাংলাদেশে হয়েছে। তো এই ব্যাপারটাতে আমাদের অভ্যস্ত হইতে হবে, এই ব্যাপারটা নিয়ে আমাদের একটা কালচার এস্টাবলিশ করতে হবে যে কোনো ব্যাপারেই আমি আমার মত প্রকাশ করতে পারবো স্বাধীনভাবে এবং আমি বিক্ষোভ করতে পারবো শান্তিপূর্ণভাবে। এই জিনিসটা হলে হবে কি জানেন, আপনার দল থাকুক বা না থাকুক, আপনি সংখ্যাগরিষ্ঠ হন বা না হন, আপনার পাওয়ার থাকুক বা না থাকুক, আপনি যদি একাও হন, আপনি আপনার মতবাদ স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারবেন। এই ব্যাপারটা খুব বেশি জরুরি। এরপরে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমাদের জনগণের মধ্যে আন্তঃসাম্প্রদায়িকতা বাড়াতে হবে। যারা আসলে সংখ্যালঘু আছে, একদম উল্লেখ করেই বলি, যারা আসলে ভাবতেছে যে হিন্দু সমাজ বাংলাদেশে সেফ না, এটা ভুল কথা, এটা ভুল কথা ভাই। বাংলাদেশে হিন্দুকে, মুসলিমকে, খ্রিস্টানকে, বৌদ্ধকে, এগুলো নিয়ে গুটি কিছু মানুষের হয়তো চুলকানি থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম আমরা রেসপেক্ট করি, আমাদের ভাই হিসেবে রেসপেক্ট করি, আমাদের বন্ধু হিসেবে রেসপেক্ট করি, আমাদের ফ্যামিলি হিসেবে রেসপেক্ট করি। তো এই জিনিসটা নিয়ে যে আলোচনা হয়, এই জিনিসটা প্র্যাকটিস হয় না, বাট আলোচনা হয়, এই আলোচনাটাও নির্মূল করে দিতে হবে। আমাদের যেটা করতে হবে, আমাদের নিজেদের নিরাপত্তা বজায় রাখতে হবে। যেহেতু পুলিশ বা সশস্ত্র যেই বাহিনীগুলো আছে আর্মি বাদে, তারা একটার পর একটা প্রবলেম ঘটাচ্ছে বা তাদের অ্যাকশনগুলো অতটা স্ট্রং না, তাদেরও কিছু দাবি দেওয়া আছে, তারাও তাদের স্বাধীনভাবে মতবাদ প্রকাশ করতেছে, যার কারণে তারা কিন্তু তাদের যে অ্যাক্টিভিটিসগুলো সেটা ন্যাচারালি লাগতেছে না। যেমন ট্রাফিক দেখবেন রাস্তায় খুব লাইটলি দেখতেছে, কাজ করতেছে, থানার পুলিশ অতটা অ্যাক্টিভ না। এই যে আমরা গতকালকে একটা ভিডিও দেখলাম আনসাররা বিদ্রোহ করতেছে, সেই কারণে আমাদের নিজেদের কিন্তু অনেক বেশি নিরাপদ থাকতে হবে। ঠিক 2-1 দিন আগেই আমার এক কাছের ফ্রেন্ডের বাইক চুরি হয়ে যায় ঠিক লাইব্রেরির সামনে থেকে। সিসি ক্যামেরা ফুটেজ আছে, যে চুরি করছে তার ক্লিয়ারলি ফেস দেখা যাচ্ছে, কিন্তু তারপর আমরা কিছু করতে পারি নাই, কারণ থানা ফার্স্টে মামলায় নিতে চায় নাই।
অভিযোগটা তারা বলতেছিল যে হারিয়ে গেছে, এটা দেখেন। কিন্তু পরবর্তীতে যখন আমরা বললাম যে সিসি ক্যামেরা ফুটেজ আছে, আমার কাছে চোরের ফেস, ক্লিয়ার ফেস আছে, তাহলে আমি কেন এটা হারিয়ে গেছে বলবো? সে তো চুরি করেছে। তো এক প্রকার প্রেশার দিয়ে তাকে চুরির মামলাটা দেওয়া হয়েছে, বাট আসলে ওই রকমভাবে তারা মুভ করতেছে না আমার মনে হয়। আর আপনাদেরও ধারণাটা জানাবেন যে আপনার এলাকার থানার পুলিশরা ওইভাবে অ্যাক্টিভলি কাজ করতেছে কিনা। তো এই জায়গা থেকে আমাদের উচিত আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের রাখার। তো আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। বাইরের দেশে অনেক জায়গায় দেখি পুরো একটা গ্রামে একটা পুলিশ কভার করে, একটা শেরিফ কভার করে, ঠিক আছে? তো তারা নিজেরা নিজেদের নিরাপত্তা বজায় রাখে। তো আমরা যদি সবাই সচেতন থাকি, আপনি আপনার পাশের জন্য নিরাপত্তা বজায় রাখুন, সে তার পাশের জন্য নিরাপত্তা বজায় রাখবে, তাহলে কিন্তু আর কোনো কিছু হয় না। একটু অ্যালার্ট থাকলেই পসিবল। এরপরে আমাদের সকলের নির্বাচনে অংশগ্রহণ করা, ভোট দিতে চাই, স্বাধীনভাবে ভোট দিতে চাই। তবে হ্যাঁ, এটার জন্য হয়তো এখনো আর একটু সময় লাগবে। আর আরেকটা ব্যাপার হইতেছে, এর আগে যে ভুলটা আমরা সবাই করছি, যে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কথা না বলে চুপ থেকে তাদেরকে সুযোগ দিছি, এই সুযোগটা এবার দেওয়া যাবে না। যদি বিএনপি ভুল করে তাহলে তাদের বিরুদ্ধে কথা বলুন, যদি জামাত ভুল করে তাদের বিরুদ্ধে কথা বলুন, অন্য কোনো দল ভুল করলে তাদের বিরুদ্ধে কথা বলুন। কথা এবার বলতে হবে, কথা বলা খাওয়ানো যাবে না। আর যেটা হচ্ছে, আমাদের ইউনিটি বজায় রাখতে হবে। আমার মনে হইলো এই জিনিসগুলো আমাদের খুব বেশি দরকার। এগুলো যদি আমরা না করি তাহলে আগে যেই সিচুয়েশন ছিল সেম সিচুয়েশনটা আবারও রিপিট হবে। তো আমি আর বাক স্বাধীনতা হারাইতে চাই না, না তো। আর আমাদের ইউনিটি যে এখন স্ট্রং, এটার আরেকটা প্রমাণ হচ্ছে এবারের বন্যার যে মুভমেন্ট। বন্যার পরে পুরো দেশ যেভাবে সবাই একসাথে এগিয়ে আসছে, এই যে একসাথে থাকার ব্যাপারটা প্রত্যেকটা বার বাংলাদেশের মানুষজন কিন্তু প্রমাণ করে দিচ্ছে। তো এই ব্যাপারটায় সচেতন থাকুন। আশেপাশের সবাই আমার দিকে অনেক তাকাইতেছে। আমি ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। তো ভালো থাকবেন। যদি আপনার কোনো মতামত থাকে স্বাধীনভাবে কমেন্টে জানাতে পারবেন। আমি কিন্তু কমেন্ট রিমুভ করি না। সুতরাং যেটা ইচ্ছা, আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে, বিএনপির পক্ষে বিপক্ষে, রাজনৈতিক অস্থিরতা অথবা আমার কোনো কিছু খারাপ লাগা, সবকিছু ওপেনলি আপনি বলতে পারেন। আমি হাসান সেতু, আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। রেগুলার রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে আমি সবসময় কথা বলি, ব্যাপারটা তা না। ওই যে বাক স্বাধীনতা যেহেতু চলে এসেছে, সব ধরনের ট্রেন্ডিং ব্যাপারগুলো নিয়েই